প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বেগম রোকেয়া নিয়ে কিছু কথা বলবো, তার কিছু কাজ এবং সমালোচনা নিয়ে কিছু কথা বলবো। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার একজন অধ্যাপক বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফের আখ্যা দিয়ে সমালোচিত হন। অনেকেই এতে খুবই ক্ষুব্ধ হয়েছেন, কারণ একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কাছ থেকে এরকম কথা আমরা শুনতে অভ্যস্ত নই। সাধারণত যারা মোল্লা শ্রেণীর লোকজন তারা এই ধরনের কথাবার্তা বলে থাকে। তো এরপরে দেখা গেল যে বিভিন্ন রকম ইসলামিস্ট যারা বাংলাদেশে যারা মাজার ভাঙতেছেন, বাউলদের পিটাচ্ছেন, তাদের মধ্য থেকেও দেখা গেল যে রোকেয়াকে কাফের, মুরতাদ ইত্যাদি বলে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে। তো মুরতাদ শব্দটা আমি প্রথম শুনি অধ্যাপক আহমদ শরীফের বিরুদ্ধে। তখন মোল্লাদের দাবি ছিল ওনাকে মুরতাদ ঘোষণা করতে হবে, অথচ উনি ছিলেন বাংলাদেশের মুসলমান সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে জানা সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। বাংলা সাহিত্যে মুসলমানদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি অনেক গবেষণা করেছেন। বিশেষ করে মধ্যযুগের বাংলা সাহিত্য এবং পুঁথি সাহিত্য নিয়ে তার মতো গবেষণা আর কেউ করেননি। আর কাফির তো হওয়ার হামেশা শোনা যায়। যারা বাংলাদেশে ইসলামের ঠিকাদারি নিয়েছেন তারাই একে অপরকে প্রায় কাফির বলে থাকেন। জাতীয় কবি নজরুল ইসলাম তখনকার মুসলিমদের কাছে কাফির আখ্যা পেয়েছিলেন। তো রোকেয়ার প্রসঙ্গে আসা যাক। রোকেয়ার জ্ঞান পিপাসা ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এর সাথে তার স্বামী সাখাওয়াত হোসেনের সহযোগিতা ছিল। সাখাওয়াত সাহেব ছিলেন ব্রিটিশ আমলের ম্যাজিস্ট্রেট, তিনি ছিলেন একজন উদার মানুষ। তো স্বামী বা পুরুষের উদারতা না থাকলে অনেক রোকেয়াই হয়তো অন্দরমহলে চাপা কান্নার আড়ালে হারিয়ে গেছেন, কিন্তু সাখাওয়াত হোসেনের কারণে আমরা রোকেয়াকে জানতে পারি। তো আমি উইকিপিডিয়া থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি। 1898 সালে রোকেয়ার বিয়ে হয় বিহারের ভাগলপুর নিবাসী উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তদুপরি সমাজ সচেতন, কুসংস্কার মুক্ত এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন। উদার ও মুক্ত মনের অধিকারী স্বামীর উৎসাহ ও সহযোগিতায় রোকেয়া দেশি বিদেশি লেখকদের রচনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হবার সুযোগ পান এবং ক্রমশ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তার সাহিত্য চর্চার সূত্রপাত ঘটে স্বামীর অনুপ্রেরণায়। এন্ড কোট। তো আমি এখন রোকেয়ার একটা ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম, সেই বইটা সম্পর্কে কিছু কথা বলবো। সম্প্রতি গত বছর আমি এটা পড়েছিলাম। সুলতানার স্বপ্ন আসলে সুলতানার দিবা স্বপ্ন, অলস ডে ড্রিম বা অলিক কল্পনা, ফ্যান্টাসির রাজ্যে হারিয়ে যাওয়া, সন্ধ্যাবেলার দুঃস্বপ্ন। এটাকে নাইট মেয়ারও বলতে পারেন, ডে মেয়ারও বলতে পারেন। যেহেতু স্বপ্নের শেষে তিনি স্বপ্নের উড়োজাহাজ থেকে পতিত হয়ে এক ধরনের শকড হয়েছিলেন, তাই এটাকে ঠিক স্বপ্ন বলা যাবে কিনা, যে স্বপ্নের ব্যাখ্যা কি হবে যার কোনো রিকারিং ইফেক্ট নেই, সেজন্য দুঃস্বপ্ন বলা। এই নভেলার প্রধান চরিত্রের নাম থেকে যে সামাজিক পরিচয় উদ্ধার করা যায় তাতে তিনি লেখিকার মতোই একজন আশরাফ, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য। গল্প শুরুর চিত্র একজন পরিশ্রান্ত রমণী সন্ধ্যাবেলায় বেডরুমে ইজি চেয়ারে বসে দোল খেতে খেতে ভারতবর্ষের রমণীকুলের ভবিষ্যৎ ভাবিয়া আকুল হইলেন। না, আকুল হওয়ার শক্তি আসলে অবশেষ ছিল না, তিনি ঘুমিয়ে পড়েছেন বা পড়েননি সেটাও তার মনে নেই। সত্যজিতের চারুলতার বা একটা বয়স্ক ভার্সন বলা যেতে পারে। বোর্ডম থেকে পালানোর জন্য অলস দিবাস্বপ্ন। চারুলতা দেখে পাশ্চাত্যের দর্শকদের খুব স্লো মনে হয়েছিল। সুলতানার জীবনও স্লো, বৈচিত্র্যহীন। সেই জীবনে অলস দিবাস্বপ্ন দেখে তিনি জীবনটাকে কিছুটা স্পাইসি করতে চেয়েছেন। তো দিবাস্বপ্নে উনি কি দেখলেন? তিনি দেখলেন তার যে নতুন রাজ্য, স্বপ্নের রাজ্য, সেখানে ছেলেরা গৃহস্থালির কাজের জন্য ঘরে বন্দী। ইংরেজিতে তিনি লিখছেন, উই শাট আওয়ার ম্যান ইনডোরস, দেয়ার প্রপার প্লেসেস। সিলি ফ্যান্টাসি। বাস্তব দুনিয়াতে পুরুষ নারীকে গৃহে বন্দী করে রেখেছে, সুতরাং তার স্বপ্ন রাজ্যে পুরুষকে গৃহে বন্দী করে রাখা হয়েছে। এতে একটা টিট ফর টেট মেন্টালিটি দেখা গেল, ভালো কিছু তো পেলাম না। স্বপ্ন শেষে তিনি নিজেকে আবারও তার ইজি চেয়ারে বসা দেখতে পেলেন।
বইটি 1905 সালে মাদ্রাজ থেকে প্রকাশিত হয়। সেটি ছিল বঙ্গভঙ্গের সময়। বিগত যৌবনা আশরাফ রমণী সুলতানার সন্ধ্যাবেলার ফ্যান্টাসির দিবাস্বপ্নের সাথে সমকালীন আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতার কোনো সংযোগ দেখা যায়নি। তারপরেও বাংলার নারীবাদী লেখিকার রচনা হিসেবে বইটি খুব প্রশংসিত। আরেকটা বিষয়ে সুলতানাস ড্রিম উল্লেখযোগ্য। দুনিয়াতে অনেক সুলতান ছিল, সালতানাত ছিল। বাংলাদেশে একসময় বেঙ্গল সালতানাত ছিল। তো সেই সুলতানি আমলের বাংলা অনেকে এখন আবার প্রতিষ্ঠা করতে চান। তো সে সময় 2-4 জন সুলতানাও ছিল, কিন্তু সুলতানের তুলনায় সংখ্যায় অনেক কম। সুলতানের স্ত্রীলিঙ্গকে আমরা যদি সুলতানা ধরি, অথবা মহিলা সুলতান যদি কেউ থাকে তাকেও আমরা সুলতানা বলতে পারি। তো সুলতানদের নিয়ে অনেকে অনেক কিছু লিখলেও সুলতানাদের নিয়ে তেমন কিছু লেখালেখি হয়নি। সেজন্য ঔপনিবেশিক আমলে ব্রিটিশ বাঙালি মুসলিম রমণীর কাছ থেকে সুলতানার কাহিনী শুনতে পারাটা অনেকটা এক্সক্লুসিভ একটা ব্যাপার। তো শেষ পর্যন্ত আমি বলবো যে বাঙালি ফিকশন লেখকেরা ইংরেজিতে ভালো করেননি। সেটা মাইকেল মধুসূদন দত্তের পরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আরেকটি উদাহরণ হয়ে রইলেন। বাংলাতেই তারা যা কিছু ভালো লিখেছেন। তো সমাজে নারী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, সামাজিক অধিকার সুবিচার নিশ্চিত করা, মানবিক সামাজিক মর্যাদার সংগ্রামে রোকেয়া সাখাওয়াত হোসেন এক বিদ্রোহী সত্তার প্রতীক। নারীর প্রতি সমকালীন সমাজ ব্যবস্থা, সামাজিক বৈষম্য, অবরুদ্ধ প্রথাবদ্ধ সামন্তীয় মূল্যবোধের সংস্কৃতিতে তার ক্ষোভ তীব্র বিক্ষোভে পরিণত ছিল। শত প্রতিকূল বাধা সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি, তেমনি হতাশ হননি। তিনি ছিলেন আশাবাদী। স্বপ্ন দেখেছিলেন নারী একদিন পুরুষের সমকক্ষ হিসেবে সমাজ কাঠামোর মূল স্রোতে প্রতিষ্ঠিত হবে। সেই দীপ্ত শক্তিতে বলীয়ান রোকেয়া কলম ধরেছিলেন সাহিত্যের বিভিন্ন শাখায়, লিখেছেন মতিচুর, অবরোধবাসিনী এর মতো বিখ্যাত রচনা। তো রোকেয়ার দর্শনের মূল ভিত্তি ছিল নারী শিক্ষা ও সমাজে নারীর ক্ষমতায়ন। সেজন্য রোকেয়া স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে বলেছেন, আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কি রূপে? কোন গৃহের এক পার্শ্ব বাঁধিয়া রাখিলে কি সেই গৃহ সুন্দর দেখায়? যদি উন্নয়নের আকাঙ্ক্ষা থাকে তবে আমাদেরও শিক্ষা দিয়া কর্মক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র নিজে উপার্জন করিতে শিখুক। তো এলজিবিটিকিউ আসার পরে সারা দুনিয়াতেই নারীবাদ বা ফেমিনিজমের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। নারীবাদ যেন তার স্টিম হারিয়ে ফেলেছে। নারীবাদীরা যদি লিঙ্গীয় সমতার রাজনীতিতে সবাইকে অন্তর্ভুক্ত করতে না পারেন তাহলে নারীবাদ হারিয়ে যাবে। এলজিবিটিকিউর মধ্যে লেসবিয়ানরা বড়সড় একটা কমিউনিটি, আবার লেসবিয়ানরা ফেমিনিজমেরও একটা অংশ। সূক্ষ্ম বিচারে কে নারীবাদী আর কে লেসবিয়ান সেটা বিচার করা কঠিন। ফলে নারীবাদকে টিকে থাকতে হলে অন্যান্য লিঙ্গীয় মাইনরিটি কমিউনিটিকে নিয়েও কথা বলতে হবে, কিন্তু বাংলাদেশের নারীবাদীদের ক্ষেত্রে সেটা অনুপস্থিত দেখা যায়। তারা শুধু নারীদের কথাই বলেন। তো বাংলাদেশের প্রেক্ষিতে বেগম রোকেয়ার নারী জাগরণ, নারী শিক্ষা এবং নারীদের দুর্দশা গোছানোর কাজ গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। নারীবাদী না হলেও ঐতিহাসিক কারণে পশ্চাৎপদ একটা সমাজের সংস্কারক হিসেবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন টিকে থাকবেন। থ্যাংক ইউ।